বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে সবুজ রং আসলে এক মুক্ত গদ্য, যেরকম ছোট ছোট গদ্য আমরা প্রত্যেকে লিখতে চাই, অথচ আমাদের সামনে থাকা লেখার পাতাগুলোকে এক ঝলক দেখলে বুঝি এসব আসলে বহুতলে ভরা খটোমটো কিছু থিসিস পেপার। শব্দের পর শব্দ, সাংসারিক হিসেব নিকেশ, লাইনের পর লাইন মন খারাপ, প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ মাপা সম্পর্ক। এসবের মধ্যেই কোনো কোনো দিন তেরচা আলো এসে পড়ে টেবিলে, মনে হয় কে যেন কোটেশনের মধ্যে রেখে গেছে এক টুকরো কবিতা। তখন ঝকঝকে অক্ষরের মতো কয়েকশো পাতা পিচ রাস্তা আর তার ওপর ঝুঁকে পড়া বর্ষা রঙের আকাশ মিলেমিশে তৈরি হয় আবারও একটা ৮৬ শব্দের ছোট গদ্য। যাই হোক, এবার কাব্য থেকে বেরিয়ে সরাসরি বাস্তবে আসি। এই ভিডিওটা বর্ষাকালের ঝাড়গ্রাম বেলপাহাড়ির ঝটিকা সফর, সাথে কাঁকড়া ঝরে থাকা। হাতে খুব অল্প সময় নিয়ে যেটুকু ঘুরে দেখা সম্ভব নিজেদের মতো ঘুরে দেখেছি। ঝাড়গ্রাম বেলপাহাড়ির আশেপাশে প্রচুর দর্শনীয় স্থান আছে, তার কিছু ঘুরে দেখেছি, বাদ গেছে অনেক কিছুই। তবে যা দেখেছি সবুজ দেখেছি, যেখানে থেকেছি সবুজে থেকেছি, যা খেয়েছি সবুজ না না, এটা পারিনি। কোনো জায়গায় প্রথমবার যাওয়া মানে শুধু আলাপটুকু সেরে আসা, জোর ঝালা বাকি থেকে যায়। সেসব আবার কখনো হবে। আপাতত ফিরে যাই আমাদের রোড ট্রিপের একেবারে গোড়ার দিকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন সকাল 8:30 আর আমরা এসে পৌঁছলাম কোলাঘাটের আনন্দ হোটেলে। এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেবো। ব্রেকফাস্টটা সকালে কিছু করা হয়নি। এই জায়গাটাতেই মোটামুটি গত 2-3 বার দাঁড়াচ্ছি, কারণ এখানে একটা খুব সুন্দর নার্সারি আছে। এখন আমরা জাস্ট আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। অনেকটাই বেজে গেল, প্রায় 9:30। একটু আরাম করে ব্রেকফাস্ট করলাম আর কি। তো এখান থেকে আরও মোটামুটি 70 কিলোমিটার মতো রাস্তা। সময় কতক্ষণ? 1-1.5 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা লাগবে। এখান থেকে আমরা ডেস্টিনেশন হিসেবে কাঁকড়াঝোড় দিয়ে রেখেছি, কিন্তু আসলে যাব হচ্ছে খড়গপুর প্রথমে, তারপরে চিচিড়া হয়ে যেটা বেলপাহাড়ির দিকে সেই রাস্তাটা ধরবো। তার কারণ আজকে আমরা চিল্কিগড় রাজবাড়ি দেখব, তার সাথে কনক দুর্গা মন্দির, আর তারপরে বেলপাহাড়ি হয়ে সোজা কাঁকড়াঝোড়ে আমাদের যে থাকার জায়গা কেকা বনি রিট্রিট, সেখানে চলে যাব। আগামীকাল যখন ফিরবো তখন আমরা মূল ঝাড়গ্রাম যে সিটিটা, সেটার ওপর দিয়ে বা তার আশেপাশের কী কী দেখার জায়গা সেইগুলো দেখে তারপরে ফিরবো। মোটামুটি আমরা এখন 100 কিলোমিটার পার করে গেছি বেরোনোর পরে, আর এখনও 145 কিলোমিটার রয়েছে কাঁকড়াঝোড় অবধি। সময় লাগবে 2 ঘন্টা, পৌনে 3 ঘন্টা মতো দেখাচ্ছে। আরে আমি বলছি তো, ম্যাপ দেখানোর কি আছে? আমাকে তো কিছু বলতে হবে রাস্তায় নাকি, নাহলে কন্টেন্ট। তো এই আর কি আপাতত ব্যাপার। সুন্দর করে মন দিয়ে এবার গাড়ি চালাই। শালবনটা তো আমরা পেছনে পেরিয়ে চলে গেলাম, আর এখন আমরা এই
সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এখন এইখানটা দিয়ে, এই সামনেটা দেখে নে, এই যে এইখানটা দেখলে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা পুরো দেখে মনে হচ্ছে বর্ষাকালের সেই ঘন আষাঢ়ের মেঘ। আর ঠিক ডান দিকে এই দিকটা করলে কিন্তু শরৎকালের সেই আশ্বিনের মেঘ। আর সামনে ওরে বাবা, এইখানটা দেখ, এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে। মানে রোদ, তারপরে ভয়ঙ্কর কালো ঘন মেঘ, সম্ভবত বৃষ্টিও হচ্ছে, এবং সেই বৃষ্টি কিন্তু ভয়ানক জোরেই হচ্ছে। বর্ষাকালে কিন্তু এটাই একটা মজা, যে যদি লং ড্রাইভে বেরোন, একদিনের ছোট ট্রিপ এদিকে আসেন, এটা একটা দারুণ মজার বিষয়। কিন্তু এই যে বারংবার ওয়েদার চেঞ্জটা, এই সোজা যে রাস্তাটা ডান দিকে ওপরে চলে গেছে, এই রাস্তাটা ধরে গেলে চলে যাব প্রথমে বাহারাগোড়া, তারপরে ঘাটশিলা হয়ে জামশেদপুর। আর এই বাঁ দিকের রাস্তাটা, এই বাঁ দিকের যে সার্ভিস লেনটা, এই সার্ভিস লেনটা ধরে খানিকটা যাওয়ার পরে এই যে ব্রিজটা আছে, ব্রিজটার তলায় ডান দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে। সেই ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে চিচিড়া, ওই চিচিড়া হয়ে আজকে আমরা বেলপাহাড়ি ঢুকবো। তবে এই দিকের রাস্তা কিন্তু ততটাও ভালো নয় যতটা ভিডিওতে দেখছেন। কিছু দূর দারুণ, আবার কিছুটা নিদারুণ, তারপর আবার ভালো, এই রকম আর কি। এরকম দুটো অলরেডি আমরা পেরিয়ে এলাম। আর এই দিক থেকে জলটা আসছে, এসে এই দিক থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। এখানে কিন্তু দৃশ্য তো সুন্দর জায়গা তৈরি হয়েছে, মানে এই জায়গাটা কিন্তু বেশ বসে থাকার জন্য বেশ আরামদায়ক, একটু বিকেলে বসে গল্প টল্প করার জন্য সুন্দর জায়গা আর কি। ছোটবেলায় এরকম অনেকগুলো জায়গা ছিল যেখানে বসে আমরা বিকেলবেলার আড্ডাটা দিতাম। আমরা এখন এসে পৌঁছলাম চিল্কিগড় রাজবাড়ি। আমার ঠিক পেছনে এইটা হচ্ছে রাজবাড়ি। এমনিতেই পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে আমার কেন জানি না খুব বিশদে জানতে ইচ্ছে করে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। বর্তমানের পরত সরিয়ে ফিরে যেতে ইচ্ছে করে সেই পুরনো সময়টাতে। এই যেমন এখানে এসে জানতে ইচ্ছে করছিল ঝাড়গ্রামের জঙ্গলে জামবনি ব্লকের একান্ত নির্জন এক কোনায় দাঁড়িয়ে থাকা প্রায় 250-300 বছরের পুরনো এই চিল্কিগড় রাজবাড়িতে কবে শেষবার ধুমধাম আয়োজন হয়েছিল, কত লোকজনের, কত আত্মীয়ের সমাগম হয়েছিল শেষবার, কবেই বা শেষবার আলোয় ঝলমল করে উঠেছিল এই রাজবাড়ি। না, এত তথ্য পাইনি কোথাও, অন্তত ইন্টারনেটে। তবে এটা বলাই বাহুল্য যে প্রাচীন ধলভূম রাজবংশের গৌরবময় ইতিহাস এখানে আজও ফিকে আলোহীন হয়ে যাওয়ার পরেও মাথা তুলে দাঁড়িয়ে আছে। যেটুকু জানা যায়, এই রাজবাড়ি ছিল ধলভূম রাজাদের প্রাচীন আবাসস্থল। রাজা জগন্নাথ সিংহ 1769 সালে এখান থেকেই চুয়ার বিদ্রোহের ঘোষণা করেছিলেন, যেটি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দমন করে। প্রকৃতির কোলে ডুলুং নদী ও ঘন জঙ্গলের মাঝেই এই রাজবাড়ি, যার অনেকটাই আজ ভগ্নপ্রায়। বহু অংশ ভেঙে পড়লেও এখনও রাজবংশের উত্তরাধিকারীদের ব্যবহারের জন্য থাকা ভিতরের প্রাসাদটির প্রবেশাধিকার বাইরের লোকেদের জন্য নিষিদ্ধ। রাজপ্রাসাদের বাইরের দোতলা বাড়িটি সরকারি অফিস হিসেবে ব্যবহার করা হয়, বাকি অংশে প্রবেশ অবাধ। দুটো তথ্য এখানে জানিয়ে রাখি। চিল্কিগড়ের রাজা জগদীশচন্দ্র ধবলদেব নাকি মিদনাপুর কলেজিয়েট স্কুলে ক্ষুদিরাম বসুর সহপাঠী ছিলেন। আর এই এস্টেটের বর্তমান মালিক হলেন রাজা প্রণবেশ ধবলদেব, যিনি এখন মহারাষ্ট্রের পুনা শহর নিবাসী। এখন আমরা এইখান থেকে বেরিয়ে যাচ্ছি ডুলুং নদী পার করে, ওপারটা হচ্ছে কনক দুর্গা মন্দির। জল আছে, ভালোই জলের বেগ আছে, কিন্তু জল এর ওপরে উঠে আসেনি, ফলত পেরোনো যাবে। কখনো কখনো বর্ষায় যখন একটু বেশি বৃষ্টি হয় তখন এই জায়গাটা ডুবে যায়, মানে অনেকটা জল হয়ে যায়, সেই সময় যাওয়াটা কঠিন। এখন কিন্তু মানে পুরো বিষয়টা ভালোও লাগছে দেখতে, আর আমরা যেতেও পারছি। খুব বেশিক্ষণের
খুব বেশি ডিস্টেন্স নয়, অল্প একটু ডিস্টেন্স, কিন্তু গুগল ম্যাপ এখানে বারংবার ভুলভাল দেখাচ্ছে। এখান থেকে 4.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 5 কিলোমিটার। যা শুনলাম তাতে তো অতটা রাস্তা হওয়ার কথা নয়, তবে দেখি। হ্যাঁ, একটু এখানে রাস্তাঘাট একটু গন্ডগোলের খারাপ। ডুলুং নদী পেরোনোর পরে একটা শর্টকাট রাস্তা রয়েছে, সেই শর্টকাট রাস্তাটা হচ্ছে ওই পিচ রাস্তা থেকে বাঁ দিকে, সেটা ঢালাই রাস্তা, খুবই সরু রাস্তা এবং একটু গন্ডগোলেরও রাস্তা বটে। মানে একটা গাড়ি ঢুকে গেলে একটা গাড়ি তো দূরের কথা, বাইক পেরোনোটাও চাপের। এই চিল্কিগড় রাজবাড়ির ইতিহাসের সাথে যে মন্দিরটি ওতপ্রোতভাবে জড়িত সেটি হল কনক দুর্গা মন্দির, আর আমাদের পরবর্তী গন্তব্য সেখানে। এখানে 4 চাকার পার্কিং 50 টাকা আর বাইক পার্কিং 20 টাকা সারাদিনের জন্য। এই জায়গাটা যে শুধু কনক দুর্গা মন্দিরের জন্যই বিখ্যাত তা নয়, এই মুহূর্তে এটাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বায়োডাইভার্সিটি জোন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এখানে প্রচুর গাছ রয়েছে, মানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং সেগুলোও নাম লেখা আছে যে কী কী গাছ। এই যে এখানে ফেন্সিং করে এই দিকটাতেও গাছ আছে, আর এই দিকটাতেও ফেন্সিং করে এদিকেও বেশ ঘন গাছ রয়েছে। বাবা, এখানে একটা গাছ, এই যে তার নাম হচ্ছে রক্তপিতা। অদ্ভুত অদ্ভুত নাম আছে, যদিও নামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়েছে যে দীর্ঘদিন এখানে থাকার কারণে নামগুলো উঠে গেছে, বোঝা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। এই ফলটা দেখ, এই কেমন একটা ফল, দেখতে গন্ধরাজ লেবুর মতো, কিন্তু আচ্ছা পেকেওছে এখানে। এই ফল আমি কখনো দেখিনি এর আগে। হ্যাঁ, যেটা বলছিলাম যে কনক দুর্গা মন্দিরে ঢোকার আগে এই যে ট্রেলটা, এই জঙ্গলের মধ্যে দিয়ে যে ট্রেলটা, এই ট্রেলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং যারা গাছ চেনেন, যারা গাছ ভালোবাসেন তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। এই জায়গায় কিন্তু এটাও লেখা আছে যে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিভিন্ন স্ট্যাচুটারি ওয়ার্নিংস দেওয়া আছে, সেগুলোকে যে যতটা মানেন আর কি তত জায়গাটা ভালো থাকবে। গাছের গন্ধ রয়েছে। ডুলুং নদীর তীরে ঘন অরণ্যের মাঝে প্রকৃতির নীরবতার বুক চিরে দাঁড়িয়ে আছে ঝাড়গ্রামের প্রাচীন চিল্কিগড় কনক দুর্গা মন্দির। এমন এক মন্দির যার ইতিহাসে মিশে আছে রাজকীয় গৌরব, বিশ্বাস ও রহস্য। প্রায় 500 বছরের বেশি পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ধলভূম রাজবংশের রাজা গোপীনাথ সিংহ। কিংবদন্তি অনুযায়ী এক রাতে রাজা স্বপ্নে দেবী মহামায়ার দর্শন পান। দেবী তাঁকে নির্দেশ দেন মন্দির নির্মাণের জন্য, আর তাঁরই আদেশে রানীর সোনার কাঁকন গলিয়ে দেবীর মূর্তি গড়ে তোলেন রাজা। সেই থেকেই দেবীর নাম কনক দুর্গা। প্রথমে দেবীর মূর্তিটি ছিল সোনার তৈরি, প্রায় 2 ফুট উঁচু, কিন্তু 1960 সালে সেই মূর্তি চুরি হয়ে যায়। পরবর্তীকালে রাজ পরিবারের উত্তরসূরিরা দেবীর বর্তমান অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করেন। পুরনো মন্দিরটি বজ্রাঘাতে ক্ষতিগ্রস্ত হলে পাশেই নির্মিত হয় নতুন মন্দির, যেখানে আজও নিয়মিত পূজা হয়। এই মন্দিরকে ঘিরে প্রচলিত বহু গল্পকথা রয়েছে। বলা হয় একসময় নবমীর রাতে এখানে নরবলি দেওয়া হতো। পরে অবশ্য এই প্রথা বন্ধ হয়ে যায়, শুরু হয় মোষ বলির রীতি। আজও মহাষ্টমীতে এখানে এক এমন বিশেষ ভোগ দেওয়া হয় যা স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং রান্না করেন। মন্দিরের চারপাশে রয়েছে কনক দুর্গা সংরক্ষিত অরণ্য, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ যা রাজা গোপীনাথ সিংহের বংশধরেরা আয়ুর্বেদিক চর্চার জন্য সংগ্রহ করেছিলেন।
কনক দুর্গা মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে নেমে এই যে এই রাস্তাটা আমরা যাচ্ছি, এই ট্রেলটা ধরে গেলে এদিকে রয়েছে ডুলুং নদী, এদিকেও আর একটা ট্রেল রয়েছে, এই ট্রেলটাও মনে হয় ডুলুং নদীর দিকেই যায়, কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু এই দিকের ট্রেলটা ধরেই বাইরে যাচ্ছে। ধারসা থেকে যে রাস্তাটা টুয়ার্ডস কাঁকড়াঝোড় যাচ্ছে, সেই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আমি যা দেখলাম ওই মোড়টায় লেখা রয়েছে যে 16 কিলোমিটার রাস্তা নতুন তৈরি হয়েছে, তো সেই বোর্ডটাও বেশ নতুন। কত সালে তৈরি হয়েছে সেটা দেখলাম না, কিন্তু যা দৃশ্যত বোর্ডটা দেখে মনে হলো ম্যাক্সিমাম 2-3 বছর তৈরি হয়েছে, আর রাস্তাও তাই, রাস্তার কন্ডিশন খুব ভালো। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমাদের সোজা গন্তব্য ছিল কাঁকড়াঝোড়। বেলপাহাড়ির মোড় পেরিয়ে একটু গিয়ে বাঁদিকে একটা রাস্তা রয়েছে, যেটা ধরে আমরা গিয়েছিলাম। আর একটা রাস্তা রয়েছে সোজা গিয়ে চাকাডোবা হয়ে, যেটা হয়ে আমরা ফিরেছিলাম। যাওয়ার দিন যে রাস্তায় গিয়েছিলাম সেটা কিলোমিটারের হিসেবে কম হলেও রাস্তার অবস্থা কিন্তু ভালো নয়, বরং চাকাডোবা হয়ে গেলে সেটা বেশি আরামদায়ক। আমাদের কেকাবনি পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল 5টা। ওদের লাঞ্চ টাইমের বেশ কিছুটা পরে। রাস্তায় যে দেরি হতে পারে সেটা আগে থাকতে জানিয়ে রেখেছিলাম। পাহাড় বা সমুদ্র নিয়ে কোনো অসুবিধে না থাকলেও জঙ্গল নিয়ে আমার একটু ভয় আছে, আর সেটা হলো মূলত সাপের ভয়। একে বর্ষাকাল, তার উপর আবার জঙ্গল। ফলত একটু কস্টলি হলেও এই জায়গাটা আমার বেশ সেফ লেগেছে। যাই হোক, এবার ফ্রেশ হয়ে লাঞ্চের পালা। তার আগে একবার রুমটা দেখিয়ে নিই। ওনারা আমাদের এখনই খাবার সার্ভ করলেন। ওনাদের অ্যাকচুয়ালি মাঝে খানিকটা সময় বন্ধ থাকে, এখন 6টা বেজে গেছে, মানে আবার রিওপেন হওয়ার সময় আমরা এখন লাঞ্চ করতে বসেছি। যাই হোক, একবার চট করে বলিনি কী কী খাবার আছে। সেটা হচ্ছে আজকে ভাত আছে, তার সাথে কাঁচকলা ভাজা আছে, এখানে আলু উচ্ছে ভাজা আছে, আলু ভর্তা আছে বা আলু মাখা কী যেন বলে, আলু ভাতে আছে, ডাল আছে, এটা হচ্ছে আলু আর ঢেঁড়সের তরকারি, এটা কাতলা বা রুই মাছ, এটা সম্ভবত কাতলা মাছ, চাটনি, পাঁপড়, পায়েসটা শুধু নেই। তো আর অপেক্ষা করা যাচ্ছে না, খাওয়াটা শুরু করি। আর কি, এই এবার খেয়ে দিয়ে তারপরে দেখা যাক কী করা যায়, খুব ক্লান্ত লাগছে। নিশ্ছিদ্র নির্জনতা প্রিয় যদি হন তাহলে এই জায়গাটা অবশ্যই পছন্দ হবে, আর না হলে বন্ধু বান্ধব সঙ্গী পরিবারের সাথে আসাই ভালো। সন্ধ্যের পর থেকে সময়টা তখন মজায় কাটবে। যাই হোক, আজ শুভরাত্রি। পরের দিন সকাল থেকেই বৃষ্টি শুরু, আর তার সাথে রুমের আশেপাশে ব্যালকনিতে এসে হাজির কেকাবনির অলমোস্ট পোষ্য কেকাবৃন্দ। আপাতত সুন্দর করে সকালের চা সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা একটু শেয়ার করি। এই যে এই জায়গাটায় বসে আছি, সুন্দর জায়গা, এটা একদম রুমের বাইরেটা কালকে দেখিয়েছি। এখানে দুটো চেয়ার রয়েছে, আর একদম সামনে এই জায়গাটা হচ্ছে জঙ্গল।
এখানে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, মানে এখানটায় বসে থাকাই যায়, মানে অনেকক্ষণ বসে কাটানো যায়। আপনি যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে এদের এখানে যে রুম বা টেন্ট এগুলো কিন্তু পার হেড পার ডে হিসেবে বিল করা হয়, এবং সেটা কিন্তু যথেষ্ট কস্টলি, মানে বেশ কস্টলি আমি বলছি। কিন্তু আমার কাছে এদের এখানের এই রুমটা নেওয়া ছাড়া আর কোনো অন্য উপায় ছিল না, তার কারণ এমনিতেই আমার একটু সাপে ভয় আছে। কালকে দুপুরের খাবার আমি বলবো যে সোসো ঠিক আছে। এদের এখানে যে খাবারের ব্যাপার সেটা হচ্ছে খুব মিনিমাল খাবার, যেটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম, যে খাওয়া দাওয়ারের কোয়ালিটি বা অন্যান্যগুলো আরেকটু বেশি হবে। কালকে দুপুরের খাবার খেয়েছি, সেটা খেতে খেতেই আমাদের সন্ধে হয়েছে। রাত্রে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে রুটি আর চিকেন। আর একটা কথা বলতে চাই যে আমরা যখন কালকে রুমে এসে ঢুকলাম, তখন রুমে ঢুকেই যেটা ভালো লাগলো যে ঘরের নাম যেমন আবোল তাবোল, ভেতরেও সেরকম সুকুমার রায়ের লেখা আছে। আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে ডক্টর মধুবদের লেখা ঝাড়গ্রাম দর্পণ বলে এই বইটা। এটা খুব ইন্টারেস্টিং বই। এই বইটা রেকমেন্ডেড বই এই কারণেই যে আপনি বেড়াতে এলে ভালো লাগবে, না বেড়াতে এলেও আপনি ইন্টারেস্ট থাকলে পড়তে পারেন। আমি এই বইটা জানি না এদের কাছে পাওয়া যাবে কিনা, আমি একটা সংগ্রহ করব, হয়তো ফিরে যাওয়ার সময় এখান থেকে সংগ্রহ করতে পারি, কলকাতাতে গিয়েও নিতে পারি। আজকে কিন্তু আকাশ বেশ অন্ধকার, বৃষ্টির সম্মুখীন হব বলেই আশা করছি। তো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। এই হচ্ছে আমার মোটামুটি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, একটা রিভিউ। এখন ওখান থেকে বেরিয়ে ব্রেকফাস্টের জায়গায় যাচ্ছি। বৃষ্টিতে কিন্তু জায়গাটা বেশ পিছল হয়েও আছে। চলো, আচ্ছা, ব্রেকফাস্টে অরেঞ্জ জুস, ছোলা বাটুরা, তার সাথে এখানে ডাল রয়েছে, আর রয়েছে ডিম সেদ্ধ। চারটে এখন আমার জন্য এত সকালে খাওয়া একটু চাপের, তো দুটো খেয়েই বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এই যে সব দাদারা রয়েছেন, এনারাই আমাদেরকে কাল থেকে সার্ভিস দিলেন। সার্ভিস কিন্তু খুবই ভালো লেগেছে, আর আবারও আমার আসার ইচ্ছে রইল। একদম ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে চাকাডোবার রাস্তাটা দিয়ে। তো আপাতত যে কালকে আমরা ওই দিক দিয়ে এসেছি, মানে কেকাবনির বাঁ দিক দিয়ে, আজকে আমরা কেকাবনি থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছি আর কি। এই রাস্তাটা যাচ্ছে চাকাডোবার মোড়, সেখান থেকে ডান দিকের রাস্তাটা খুব ভালো। আপাতত যে রাস্তাটা, সেই রাস্তাটাও চাকাডোবা, কিন্তু সেটা হচ্ছে চাকাটা ডুবে যাচ্ছে বলে চাকাডোবা। মানে কিছু জায়গা আছে যে জায়গায় অ্যাকচুয়ালি এমনই জল জমে আছে যে জায়গাটায় চাকা ডুবে যাচ্ছে। আর আজকে বেরোবার আগে ভালোই বৃষ্টি হলো, তো ফলত যে জায়গাগুলো অফ রোডিংগুলো করে পৌঁছতে হবে সেগুলোর অবস্থা কেমন সেটাও দেখতে হবে। প্রথমে কোথায় যাব আমরা? খেদারানি। আমরা প্রথমে খেদারানি যাব। আমার যতটুকু মনে পড়ছে খেদারানি ঢোকার জন্য একটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা রাস্তা ঢুকতে হবে। ওইটা নিয়ে আমার একটু ভয় আছে যে কাদায় আবার চাকা বসে গেলে খুব গন্ডগোলের বাস। আচ্ছা, এখানে ইষ্টি কুটুম। এই রাস্তা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মেইন রোড, আর মেইন রোড ধরে কিছুটা যাওয়ার পরে ডান দিকের রাস্তা ধরে খেঁদারানি লেক। আমাদের গন্তব্য এখন সেই খেঁদারানি লেক। এই রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম বেসিক্যালি চাকাডোবা থেকে আসার পথে। প্রথমে যে রাস্তাটা খেদারানি যাওয়ার জন্য দেখায় সেটা দিয়ে খানিকটা ঢুকে এসেছিলাম। এবারে এখানে একটি ছেলে দাঁড়িয়েছিল, সে এখানে কাজ করছিল, তাকে জিজ্ঞেস করলাম, তো সে বললো এই রাস্তাটাতে যাবেন না, বৃষ্টি হয়েছে। খানিক দূর এগোনোর পরে কিন্তু একটা নদী আছে, সেই নদীটাতে প্রচণ্ড জল হয়েছে। বললাম তাহলে এই রাস্তাটার পরে মেন রোড ধরে আরও একটু এগিয়ে যাওয়ার পরে আর একটা ডান দিকের রাস্তা আছে, সেইটা দিয়েও বললো ওইটা দিয়ে যেতে পারেন, ওইটা দিয়ে গেলে সুবিধা হবে, ওটা দিয়ে গেলে পৌঁছানো যাবে। তো এই এখন আমরা মেন রোডে উঠছি, এখান থেকে আমরা যাব ডান দিকে গিয়ে তারপরে সেখান থেকে
আচ্ছা, এই খেদারানি লেকটা এদিকেই দাদা? লেকটা এদিকে? লেকটা এদিকেই? খেদারানি, খেদারানি এই সোজা। আচ্ছা, তো এই হচ্ছে খেদারানি লেকে যাওয়ার রাস্তা। জল কিন্তু ভালোই জমে আছে, কাদা বেশ ভালোই হয়ে আছে, শুধু না দাঁড়িয়ে যেতে হবে। এমনিতে লাল মাটির রাস্তা। এই যে আমার পেছনে রয়েছে বোর্ড, আমার সামনে এইদিকে খেদারানি আর মাত্র 500 মিটার, এইদিকে গডরাসিনি আছে 7.5 কিলোমিটার। আমরা এই যে এই পেছনের এই রাস্তাটা ধরে এলাম, হ্যাঁ, কিন্তু এই অবধি এসে আর সামনে যাওয়ার সাহস হচ্ছে না। তার কারণ আমার সামনে এই যে এই পোর্শনটা পুরো কাদা এবং রীতিমতো ভয়ানক ভয়ানক রকমভাবে কাদা রয়েছে। সেটা যেহেতু লাল মাটির কাদা, এই কাদার চিট প্রচণ্ড, প্রচুর গাড়ির দাগ রয়েছে এখানে, কিন্তু সেটা আমি জানি না কবে গেছে বা কবে এসেছে। সোজা হিসেব হচ্ছে আমার যেটা এই যে এই কাদা। এবারে ঘটনাটা হচ্ছে যে আমি তো দীর্ঘদিন গাড়ি চালাচ্ছি না, খুব অল্প দিন চালাচ্ছি। আমার বারংবার যে ভয়টা লাগছে যে এই রাস্তা যদি আমি গিয়ে আটকে যাই তাহলে এখান থেকে কিন্তু আর বেরোতে পারবো না, যদি এখানে গাড়ি আটকে যায় বা বসে যায়। হ্যাঁ, এখান থেকে 500 মিটার হেঁটে যাওয়া যেত। এই হচ্ছে কাদার অবস্থা। হ্যাঁ, এই জায়গাটা খুবই আমার ভয়ানক লাগছে আর কি। তো এখানে গাড়ি কিন্তু রীতিমতো বসে গেছে, ট্রেনে চলে গেছে। এবার আমি যেটা জানি যে 4x4 যে গাড়িগুলো হয় সেগুলো হলে ট্রেনে বেরিয়ে যাওয়া যেত। আমার এই সামনে টানা গাড়ি চাপ আছে আর কি, দিক দিয়ে যাওয়া। ঠিক আছে, পরে কখনো শীতকালে এলে দেখা যাবে। যারা দেখেছেন তারা তো দেখেছেন। হ্যাঁ, এইটাই কি হয়, সুবিধা হয় যদি আপনি ঝাড়গ্রাম বেড়াতে এসে এখানকার কোনো গাড়ি ভাড়া করেন, যে টাটা সুমো বা বোলেরো যেগুলো নিয়ে যায়, সেখানে একটা সুবিধা হচ্ছে তাদের তো এক্সপিরিয়েন্স আছে, তারা নিজেদের গাড়ি নিয়ে যখন ঘোরাবেন তখন এইসব জায়গাগুলো কিন্তু ঘুরিয়ে দেখাতে পারবেন। এই লাল মাটির রাস্তা ধরে প্রায় 4 কিলোমিটার মতো ভেতরে এলাম, এসে শেষ 500 মিটারের জন্য খেদারানি লেক দেখা হলো না। ঠিক আছে, কি আর করা যাবে। ঠিক আছে, এখান থেকে এবার আমরা বেলপাহাড়ির দিকে যাব। তারাফেনি ড্যাম আর ঘাগরা ফলস, এই দুটো দেখার ইচ্ছা আছে। এই দুটো দেখার ইচ্ছা আছে মানে দেখবো, আমি জানি না রাস্তা কীরকম হয়ে রয়েছে। আর খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট, বেলপাহাড়িতে খাওয়া দাওয়া করবো। এক জায়গায় বন্দোবস্ত করেছি, তাদের সাথে কথা বলে তারা বলেছেন যে লোকাল ফুড কিছু ওনারা বন্দোবস্ত করে রাখবেন, সেখানেও আমরা যাব। এই যে এইখানে যেখানে দাঁড়িয়েছিলাম প্রচুর লজ্জাপতি, এই যে, হ্যাঁ, এই যে কই লজ্জাপা পেয়েছি, এই যে, এই যে লজ্জাপা বড় লজ্জা পাচ্ছে। আপাতত এখান থেকে ফিরে যাওয়াই আমাদের হাতে একমাত্র অপশান, তাই করি। এই জায়গাটা হচ্ছে বেলপাহাড়ির মোড়। আমার এই সামনের দিকটা, এই দিকটা হচ্ছে ঝাড়গ্রাম, আর এই পেছন দিক এই দিকটা দিয়ে আমরা কালকে গেছিলাম, আজকে ফিরে এলাম। কাঁকড়াঝোড়ের রাস্তা গিয়ে বাঁ দিকে গেলে কাঁকড়াঝোড়, আর সোজা গেলে হচ্ছে ঘাগরা ওয়াটারফলস, মানে এই বাঁ দিকের রাস্তাটা। আর এই যে দুটো রাস্তা, তার ডান দিকে যে রাস্তাটা, এটা এদিকে ঢুকে গেছে। এটার একদম মোড়েই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটা, মানে একদম জাস্ট মোড়েই। তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে ওই কার পার্কিংটা রয়েছে। বেলপাহাড়ির এই রেস্টুরেন্টটি বেশ সুন্দর করে সাজানো এবং জনপ্রিয়। প্রতিদিনের খাবার দাবারের সাথে একমাত্র এখানেই ঝাড়গ্রাম বেলপাহাড়ির অথেন্টিক কুইজিনের কিছু পদ পাওয়া যায়। এখানকার লোকাল কুইজিনের একটা অনন্য অঙ্গ হল বিভিন্ন পদে পিঁপড়ের ডিম বা কুক্কুটের ব্যবহার, যেমন চাটনি বা অমলেট। আর তার সাথে জঙ্গল এলাকায় যেমন শালপাতায় পোড়া মাংস, আদিবাসী স্টাইলের কিছু খাবার পাওয়া যায়, সেগুলোই এখানে অর্ডার করেছিলাম। খাবারের কোয়ালিটি নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই, যার যেমন জিভ তার তেমন টেস্ট। পিঁপড়ের ডিমের চাটনিটা ঠিক চাটনি নয়, ওটাকে টক বলা চলে, আলাদা করে তেমন কোনো টেস্ট নেই। ব্যাপারটা কাঁচা পোস্তয় যদি প্রচুর লেবু দেন তাহলে যেমন খেতে লাগবে তেমন। পিঁপড়ের ডিমের অমলেটও তথৈবচ, মনে হবে মুরগির ডিমে কাঁচা পোস্ত মেশানো আছে,
স্বাদের তুলনায় দাম অনেকটাই বেশি। শালপাতায় পোড়া মাংস দারুণ কিছু নয়, কিন্তু দাম অত্যধিক। আর আদিবাসী খিচুড়িও জাস্ট চিকেন দেওয়া মুসুর ডালের খিচুড়ি, তার দামও খুবই বেশি। আমার ব্যক্তিগত মতামত, আপনি এখানে খেলে ওনাদের নর্মাল মেনুর খাবার খেতে পারেন, সাথে চাইলে কোনো একটা ডিশ চেখে দেখতে পারেন। খাওয়া দাওয়া সেরে আমাদের গন্তব্য ছিল ঘাগরা ফলস, আর সেদিকে যাত্রা শুরু করতেই শরীরে একটা অদ্ভুত অস্বস্তি শুরু হলো। গা হাত পায়ে হালকা চুলকানি। পিঁপড়ের ডিম কিনা জানি না, তবে সেটা হতে পারে ভেবে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে ফেললাম। তারপর আরও মিনিট 20 গাড়ি চালিয়ে ঘাগরা ফলসে গিয়ে পৌঁছে গেলাম। এখানে যতক্ষণ ওফেলিয়া এদিক ওদিক ঘুরে ভিডিও বানালো, আমি একটা পাথরের ওপর শুয়ে ঘুমিয়ে নিলাম আরাম করে। মিনিট 15 ঘুমে চাঙ্গা হয়ে গিয়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর আমাদের ঝাড়গ্রাম ঘোরার নোটে গাছটি এখানেই মুড়লো। এবার আপনার পালা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার আর কমেন্টে জানানোর যে আপনি কবে আসছেন ঝাড়গ্রাম বেড়াতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।